মেহেদি পরার সময় ভাই আমাকে দুলহিন বানাতে চায়। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল, দিদি, তোমার পায়ে আলতা পরে তুমি দুলহিন হবে আমার। আমি তোমাকে বিয়ে করতে চাই, স্ত্রী হিসেবে পেতে চাই। সহেলির বিয়ে কাল মেহেদি। আমি প্র্যাকটিস করছিলাম নকশা। পায়ে মেহেদি পরছিলাম, বসে আছি বারান্দায়। চারদিকে ফুলের গন্ধ আসছিল। মা নেই বাড়িতে, শপিংয়ে গেছে। হঠাৎ ভাই এসে আমার পাশে বসল। বলল, কি করছো দিদি? আমি বললাম, দেখছ না, মেহেদি পরছি। আমাকে শিখতে হবে, না হলে সহেলি খুব রাগ করবে। সে একমনে দেখছিল আমি কিভাবে মেহেদির সুই দিয়ে নকশা আঁকছি। আমার পায়ের পাতায় একটা ফুলের ডিজাইন আঁকছিলাম। হঠাৎ সে এই অদ্ভুত কথাগুলো বলল। মেহেদির সুই আমার আঙুলে ফুটে গেল। আমি চমকে উঠলাম। ভাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখে এক আশ্চর্য দৃষ্টি। সে কি সত্যি বলছে নাকি রসিকতা? কি বলছো তুমি? তুমি আমার ভাই। আমি উঠে যেতে চাইলাম। ভাই আমার হাত ধরে ফেলল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিনা আহমেদ। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব আহমেদ, বয়স 44 বছর। আমাদের 2 সন্তান, তানভীর আর নুসরাত। তানভীর 18 বছর বয়সী, কলেজে পড়ে। নুসরাত 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার চোখে পানি আসছিল। কি বলছে রাকিব? ও তো আমার সৎ ভাই। আমার বাবা মা আলাদা হয়ে যাওয়ার পর বাবা আবার বিয়ে করেছিলেন। সেই বিয়ে থেকে রাকিব। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আমার বয়স 30 আর ওর বয়স 25। মাত্র 5 বছরের তফাত। রাকিব, তুই কি পাগল হয়ে গেলি? আমার কণ্ঠস্বর কাঁপছিল। আমি তোর সৎ দিদি। সৎ দিদি? সে হাসল। জেনেটিক্যালি আমরা রিলেটেড নই পারুল। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। রাকিবের হাত আমার হাতের উপর ছিল। আমি হাত ছাড়িয়ে নিতে পারছিলাম না। সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। তার চোখে কেমন এক অদ্ভুত দৃষ্টি। তুই কি বলছিস? আমি বললাম। আমাদের সবাই কি বলবে? বাবা মা? কেউ জানবে না। সে আমার হাত আরও শক্ত করে চেপে ধরল। আমি তোমাকে ভালোবাসি পারুল। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। আমার হৃৎপিণ্ড ধড়ফড় করে উঠল। আমি কখনো ভাবিনি যে রাকিব আমাকে এভাবে দেখে। কিন্তু আমার মনের অতল গহীনে কোথাও কি এই অনুভূতি ছিল? আমি কি কখনো তাকে দেখে অন্যরকম অনুভব করেছি? আমি নিজেকে প্রশ্ন করলাম। না, তা হতে পারে না। রাকিব, এসব ভুলে যা। আমি বললাম। তুই ক্লান্ত আছিস। তোর মাথা ঠিক নেই। আমার মাথা পুরোপুরি ঠিক আছে। কি সে বলল। আমি যখন কলেজে ভর্তি হই তখন থেকেই এই অনুভূতি। আমি চেষ্টা করেছি ভুলতে, কিন্তু পারিনি। আমি তার হাত সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালাম। আমি বিয়ে করেছি রাকিব। আমার 2টো বাচ্চা আছে। আমার একটা পরিবার আছে। আমি জানি। সে মাথা নত করল। কিন্তু আমি তোমাকে পেতে চাই। এই পাগলামি বন্ধ কর। আমি রেগে গেলাম। আমরা ভাইবোন। এটা অসম্ভব। সে হঠাৎ করে আমার কাছে এগিয়ে এলো। আমি পিছনে সরে গেলাম, কিন্তু সে আমার কাঁধ ধরে ফেলল। আমি ভয় পেয়ে গেলাম। শরীরের সব শক্তি যেন নিঃশেষ হয়ে গেল। আমার বুকের ভিতর ধুকপুক করছিল। রাকিব, প্লিজ, আমি অনুনয় করলাম। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। হঠাৎ তার চোখের মণি বদলে গেল। পুরো কালো হয়ে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তুমি কে? আমি প্রশ্ন করলাম। সে হাসল। রাকিব এখন এখানে নেই। আমি থতমত খেয়ে গেলাম। মানে? রাকিব তোমাকে চায়, ঠিক আছে, সে বলল। কিন্তু সে তোমার কাছ থেকে কিছু পাবে না। আমি পাব। তুমি কে? আমি আবার জিজ্ঞেস করলাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি অনেক নামে ডাকা হয়েছি, সে বলল। কিন্তু আসল কথা হলো, আমি রাকিবের মধ্যে আছি। সে আমাকে আহ্বান করেছে। কিভাবে? ওহ, সে অনেক অশুভ কাজ করেছে। সে হাসল। সে তোমাকে চেয়েছে, কিন্তু তা পাবে না। সে আমার কাছে আবেদন করেছে।
তোমাকে পেতে সে আমার সাথে চুক্তি করেছে গি। আমার গলা শুকিয়ে গেল। কি ধরনের চুক্তি? তার প্রাণ উষে হাসল। আমি এখন তার দেহের মালিক। এবং আমি তোমাকে চাই না, পারুল। আমি অন্য কিছু চাই। আমি ভয়ে পিছিয়ে গেলাম। কি চাও তুমি? তোমার মেয়ে কিসে থামল? নুসরাত। আমার শরীর হিম হয়ে গেল। কেন? সে বিশেষ কি রাকিব নয় বলল। তার মধ্যে এক শক্তি আছে। আমি তা চাই। আমি আর পিছোতে পারছিলাম না। পিছনে দেয়াল। সে আমার দিকে এগিয়ে আসছিল। তার চোখ কালো আর শূন্য। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমি তোমার মেয়েকে চাই, সে বলল। তুমি তাকে আমার কাছে আনবে গি? কখনো না গিয়ে আমি দৃঢ়তার সাথে বললাম। তুমি আনবে কি? সে হাসল। কারণ আমি তোমাকে বাধ্য করব। এই বলে সে আমার গলা চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না। কেউ শুনতে পাবে না আমার চিৎকার। কারণ আমি চিৎকার করতে পারছিলাম না। আমার চোখের সামনে সব কালো হয়ে যাচ্ছিল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি আর কিছুই দেখতে পারছিলাম না। যখন আমার চোখ খুলল, আমি আমার বিছানায় শুয়ে আছি। রাজীব পাশে বসে আছে। তার মুখে উদ্বেগ। তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করল। কি হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। তুমি বারান্দায় অজ্ঞান হয়ে গিয়েছিলে কি? সে বলল। রাকিব তোমাকে এখানে নিয়ে এসেছে গি। রাকিব? আমি চমকে উঠলাম। রাকিব কোথায়? সে বাইরে। তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি কি বলবো? সে বিশ্বাস করবে? আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। রাকিব কি সত্যিই অন্য কারো দ্বারা আক্রান্ত? কিছু নয় গিয়ে আমি বললাম। আমি শুধু মাথা ঘোরা অনুভব করছি। তুমি ঠিক আছো? রাজীব জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ডাক্তার ডাকব? না, দরকার নেই কি আমি বললাম। আমি শুধু একটু বিশ্রাম নিতে চাই। রাজীব চলে গেল। আমি অজ্ঞান হয়ে যাওয়ার আগের ঘটনা মনে করার চেষ্টা করলাম। রাকিব কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি সে কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত? আমি কিছুই বুঝতে পারছিলাম না। দরজা খুলে গেল। রাকিব ঢুকল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। ভয় পেজো না, সে বলল। তার চোখ স্বাভাবিক ছিল। কালো পুতুল নেই। আমি তোমাকে ভয় দেখাতে চাই না গি। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমি রাকিব। সে বলল। তোমার ভাই। বারান্দায় যে ছিল সে কে ছিল? আমি। সে চুপ করল। এবং আমি নই। বুঝিয়ে বলো। আমি তোমাকে বলতে পারবো না, সে বলল। আমি নিজেও জানি না গি। আমি বিছানায় উঠে বসলাম। তুমি কি আমাকে ভালোবাসো? সেরকম বাসো? সে চুপ করে রইল। আমি জানি না। কি মানে জানো না? আমি আর নিজেকে চিনি না। সে বলল। আমি অন্য কিছু অনুভব করছি। যেন আমার ভিতরে কেউ আছে। আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি ভয় পেলাম। কতদিন ধরে? কয়েক মাস, সে বলল। এটা সেই দিন থেকে শুরু হয়েছিল যখন আমি সেই জায়গায় গিয়েছিলাম। কোনো জায়গা? খুলনার কাছে একটা গ্রাম। নাম শোনেনি কখনো? সে বলল। আমার এক বন্ধু সেখানে নিয়ে গিয়েছিল। সেখানে একটা মন্দির আছে। পুরনো। কি হয়েছিল সেখানে? আমি জানি না, সে বলল। আমি কিছু মনে করতে পারছি না। আমার বন্ধু আমাকে সেখানে নিয়ে গিয়েছিল একটা অনুষ্ঠানের জন্য। আমি জানি না কি অনুষ্ঠান ছিল। আমি জানি না কি হয়েছিল। কিন্তু সেই দিন থেকেই আমি অদ্ভুত স্বপ্ন দেখছি। আমি অদ্ভুত জিনিস দেখি। এবং আমি অনুভব করি যে কেউ আমার মধ্যে আছে। এবং সে কি তোমাকে আমার সম্পর্কে অদ্ভুত কথা বলতে বাধ্য করেছে? না, সে বলল। সেটা আমি নিজেই বলেছি। আমি নিজেও জানি না কেন। আমি কি বলবো জানছিলাম না। রাকিব মিথ্যা বলছে? নাকি সে সত্যিই কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত? আমি তোমাকে সাহায্য করতে চাই, আমি বললাম। তুমি সাহায্য করতে পারবে না, সে বলল। কেউ সাহায্য করতে পারবে না। আমরা কোনো ডাক্তার বা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারি। তারা বিশ্বাস করবে না, সে বলল। এটা কোনো মানসিক রোগ নয়। এটা কিছু অন্য। কি? আমি জানি না, সে বলল।
কিন্তু আমি জানি যে আমার সময় কম। সে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়। কে? আমি জানি না তার নাম কি, সে বলল। কিন্তু সে আমার মাধ্যমে তোমার মেয়েকে চায়। আমার শরীর আবার হিম হয়ে গেল। কেন সে নুসরাতকে চায়? আমি বলেছি আমি জানি না, সে বলল। কিন্তু সে বলে যে নুসরাতের মধ্যে একটা শক্তি আছে, একটা অনন্য শক্তি। আমি ভাবলাম, নুসরাত সাধারণ বাচ্চা। সে স্কুলে যায়, খেলাধুলা করে, পড়াশোনা করে। তার মধ্যে এমন কি আছে যা কোনো অশুভ শক্তি চাইতে পারে? আমি তোমাকে বিশ্বাস করি না, আমি বললাম। আমি জানি। সে উঠে দাঁড়াল। কিন্তু তুমি সাবধান থাকো। সে ফিরে আসবে। এবং সে নুসরাতকে নিতে আসবে। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, আমি কি করব? আমি কাকে বলবো? কেউ বিশ্বাস করবে? রাজীব ঘরে ঢুকল। রাকিব চলে গেল। হ্যাঁ আমি বললাম। তুমি ঠিক আছো? না আমি বললাম। আমি ভয় পাচ্ছি। কি হয়েছে? রাজীব আমার পাশে বসল। আমি সব বললাম। বারান্দায় যা হয়েছিল, রাকিব কি বলেছিল, তার চোখ কেমন হয়ে গিয়েছিল, এবং পরে সে কি বলেছিল। রাজীব আমার কথা শুনল। তার মুখে কোনো ভাব ছিল না। তুমি আমাকে বিশ্বাস করো? আমি জিজ্ঞেস করলাম। রাজীব 1 মিনিট চুপ করে থাকল। আমি জানি না। তুমি মনে করো আমি পাগল হয়ে গেছি? না, সে বলল। কিন্তু এটা বিশ্বাস করা কঠিন। রাকিবের মধ্যে কোনো অশুভ শক্তি? এটা অসম্ভব মনে হয়। আমি জানি কি, আমি বললাম। কিন্তু আমি যা দেখেছি তা আমি বিশ্বাস করতে পারি না। তুমি হয়তো স্বপ্ন দেখেছিলে। রাজীব বলল। তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হয়তো তুমি কিছু স্বপ্ন দেখেছিলে। আমি মাথা নাড়লাম। না, এটা স্বপ্ন ছিল না। তাহলে রাকিব হয়তো কোনো মানসিক সমস্যায় ভুগছে। রাজীব বলল। আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। সে যাবে না। আমি বললাম। সে বলেছে যে এটা কোনো মানসিক রোগ নয়। রাজীব দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি করতে চাও? আমি জানি না। আমি বললাম। কিন্তু আমি আমার মেয়েকে রক্ষা করতে চাই। কোথায় নুসরাত? রাজীব হঠাৎ জিজ্ঞেস করল। স্কুলে। আমি বললাম। কেন? আমরা নিশ্চিত করতে চাই যে সে ঠিক আছে। রাজীব বলল। আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি তাকে ফোন করব। আমি আমার ফোন বের করলাম এবং নুসরাতের স্কুলে ফোন করলাম। তারা বলল যে নুসরাত স্কুলে আসেনি আজ। আমার মাথা ঘুরে গেল। কি? কি হয়েছে? রাজীব জিজ্ঞেস করল। নুসরাত স্কুলে যায়নি আজ। আমি বললাম। কি? রাজীব বলল। কিন্তু আমি তাকে স্কুলে নামিয়ে দিয়ে এসেছি। তারা বলছে সে আসেনি। আমরা দুজনেই উঠে দাঁড়ালাম। রাজীব তার ফোন বের করল। আমি পুলিশে ফোন করছি। পুলিশ বিশ্বাস করবে না। আমি বললাম। তারা বলবে যে বাচ্চারা পালিয়ে যায়। তাহলে আমরা কি করব? রাকিব। আমি বললাম। সে জানে। তুমি কি পাগল হয়ে গেছ? রাজীব বলল। তুমি যদি সত্যি বিশ্বাস করো যে রাকিব কোনো অশুভ শক্তির দ্বারা আক্রান্ত, তাহলে কেন তুমি তার কাছে যেতে চাও? কারণ আমার কাছে অন্য কোনো বিকল্প নেই। আমি বললাম। এবং সেই অশুভ শক্তি যদি সত্যিই আমার মেয়েকে চায়, তাহলে সে আমাকে সাহায্য করতে পারে। কি? রাজীব চুপ করে থাকল। তাহলে চলো। কিন্তু আমি তোমার সাথে যাব। আমরা রাকিবের ঘরে গেলাম। সে সেখানে ছিল না। আমি তার ফোনে কল করলাম। কোনো উত্তর নেই। আমি তার বন্ধুদের ফোন করলাম। কেউ জানে না সে কোথায় আছে। আমরা কি করব? রাজীব জিজ্ঞেস করল। আমি ভাবলাম। রাকিব বলেছিল সে খুলনার কাছে একটা গ্রামে গিয়েছিল। সেখানে একটা মন্দির আছে। সেখানেই সব শুরু হয়েছিল। আমরা খুলনা যাব। আমি বললাম। কেন? রাজীব জিজ্ঞেস করল। আমি তাকে বললাম রাকিব কি বলেছিল। খুলনার কাছে একটা গ্রাম, একটা পুরনো মন্দির, একটা অনুষ্ঠান। তুমি কি সত্যিই বিশ্বাস করো যে কোনো অশুভ শক্তি রাকিবকে আক্রমণ করেছে? রাজীব জিজ্ঞেস করল। আমি জানি না কি বিশ্বাস করব। আমি বললাম। কিন্তু আমার মেয়ে নিখোঁজ। এবং রাকিব নিখোঁজ। আমি সব সম্ভাবনা খুঁজে দেখব। রাজীব দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, আমরা খুলনা যাব। কিন্তু আমরা কিভাবে সেই গ্রাম খুঁজে বের করব? রাকিব তার নাম বলেনি।
আমার কাছে একটা ধারণা আছে আমি বললাম। আমি রাকিবের ঘরে গেলাম। তার ল্যাপটপ খুললাম। পাসওয়ার্ড লাগবে। আমি তার জন্মদিন দিয়ে চেষ্টা করলাম। কাজ করল না। আমি তার মায়ের নাম দিয়ে চেষ্টা করলাম। কাজ করল না। আমি আমার নাম দিয়ে চেষ্টা করলাম। কাজ করল। তুমি কি করছো? রাজীব জিজ্ঞেস করল। আমি দেখছি রাকিব কি তার ভ্রমণের কোনো তথ্য রেখেছে আমি বললাম। আমি তার ইমেইল চেক করলাম। কিছু নেই। তার ফেসবুক চেক করলাম। কিছু নেই। তার গুগল ম্যাপ হিস্টোরি চেক করলাম। সেখানে আমি কিছু পেলাম। সে কয়েক মাস আগে একটা জায়গায় গিয়েছিল। একটা গ্রাম খুলনার কাছে। নাম শান্তিপুর। শান্তিপুর আমি বললাম। আমরা সেখানে যাব। রাজীব মাথা নাড়ল। ঠিক আছে। আমি গাড়ি নিয়ে আসছি আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে আমি বারবার নুসরাতের ফোনে কল করছিলাম। কোনো উত্তর নেই। আমি ভয়ে কাঁপছিলাম। আমার মেয়ে কোথায়? সে কি ঠিক আছে? রাকিব কি তাকে নিয়ে গেছে? নাকি সেই অশুভ শক্তি? তুমি ঠিক আছো? রাজীব জিজ্ঞেস করল। না আমি বললাম। আমি ভয় পাচ্ছি আমরা তাকে খুঁজে বের করব সে বলল। চিন্তা করো না আমরা খুলনা পৌঁছালাম। সেখান থেকে শান্তিপুর গ্রাম খুঁজে বের করলাম। এটা একটা ছোট গ্রাম, শহর থেকে দূরে। আমরা গ্রামে পৌঁছালাম। এটা একটা সাধারণ গ্রাম। কিছু বাড়ি, কিছু দোকান, একটা স্কুল। এখানে একটা মন্দির আছে। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম। মন্দির? সে বলল। হ্যাঁ, একটা আছে। কিন্তু সেটা গ্রামের বাইরে, জঙ্গলের ভিতরে। কেউ সেখানে যায় না কেন? আমি জিজ্ঞেস করলাম। ওখানে অশুভ কিছু আছে কি? সে বলল। লোকে বলে যে ওখানে ভূত আছে আমার শরীর কেঁপে উঠল। আমরা সেখানে যেতে চাই দোকানদার আমাদের দিকে অবাক হয়ে তাকাল। কেন? ওখানে কিছু নেই আমার ভাই সেখানে গেছে আমি বললাম। আমি তাকে খুঁজছি দোকানদার আমাদের দিকে সন্দেহের চোখে তাকাল। তোমার ভাই সেখানে গেছে? কেন? আমি জানি না আমি বললাম। দয়া করে আমাদের বলুন কিভাবে সেখানে যেতে হয় দোকানদার আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর সে আমাদের বলল কিভাবে মন্দিরে যেতে হয়। আমরা গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চললাম। এটা একটা ঘন জঙ্গল নয়, কিন্তু গাছপালা অনেক। আমরা একটা পথ ধরে হাঁটতে লাগলাম। 15 মিনিট হাঁটার পর আমরা মন্দির দেখতে পেলাম। এটা একটা ছোট মন্দির, পুরনো, ভাঙাচোরা। এটাই সেই মন্দির? রাজীব জিজ্ঞেস করল। মনে হয় আমি বললাম। আমরা মন্দিরের দিকে এগোলাম। আমার বুকের ভিতর ধুকপুক করছিল। আমি জানি না আমরা কি খুঁজছি, কিন্তু আমি আশা করছিলাম যে আমরা নুসরাতকে খুঁজে পাব। আমরা মন্দিরের সামনে পৌঁছালাম। দরজা বন্ধ ছিল। আমি দরজা ঠেলে খুললাম। ভিতরে অন্ধকার। আমি আমার ফোনের টর্চ জ্বাললাম। নুসরাত, আমি ডাকলাম। রাকিব। কোনো উত্তর নেই। আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম। এটা একটা ছোট মন্দির। মাঝখানে একটা মূর্তি আছে। আমি মূর্তির দিকে তাকালাম। এটা কোনো হিন্দু দেবতার মূর্তি নয়। এটা কিছু অন্য। এটা কি? রাজীব জিজ্ঞেস করল। আমি জানি না আমি বললাম। মূর্তিটা একটা মানুষের আকৃতির, কিন্তু তার মাথা একটা পশুর মাথা। এটা কি? একটা কুকুর? একটা শেয়াল? আমি নিশ্চিত নই। দেখো, রাজীব বলল। আমি তার দিকে তাকালাম। সে মন্দিরের দেয়ালের দিকে ইশারা করছিল। সেখানে কিছু লেখা আছে। আমি লেখার দিকে তাকালাম। এটা কোনো ভাষায় লেখা যা আমি চিনি না। এটা কি ভাষা? আমি জিজ্ঞেস করলাম। আমি জানি না রাজীব বলল। এটা আমি কখনো দেখিনি আমি দেয়ালের চারপাশে তাকালাম। সেখানে আরও কিছু লেখা আছে। এবং কিছু চিত্র। চিত্রগুলো দেখে আমার গা শিউরে উঠল। এগুলো কি? মানুষের বলিদান? বাচ্চাদের বলিদান? রাজীব, এগুলো দেখো আমি বললাম। রাজীব চিত্রগুলো দেখল। এগুলো কি? আমি জানি না আমি বললাম। কিন্তু এগুলো ভালো নয় হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। কেউ কাঁদছে। একটা বাচ্চা। নুসরাত।
নুসরাত, আমি চিৎকার করে উঠলাম। আমরা শব্দটা অনুসরণ করে চললাম। এটা মন্দিরের পিছন থেকে আসছিল। সেখানে একটা দরজা আছে। আমি দরজা খুললাম। এটা একটা সিঁড়ি নিচের দিকে যাচ্ছে। নুসরাত, আমি আবার ডাকলাম। মা, একটা কণ্ঠস্বর ভেসে এলো। নুসরাত, আমি সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলাম। রাজীব আমার পিছনে। সিঁড়ি একটা ভূগর্ভস্থ কক্ষে নিয়ে গেল। কক্ষটা অন্ধকার। আমি আমার ফোনের টর্চ জ্বাললাম। আমি চারপাশে তাকালাম। এটা একটা বটকক্ষ। মাঝখানে একটা বেদি আছে। এবং বেদির উপর নুসরাত শুয়ে আছে। নুসরাত, আমি তার দিকে ছুটে গেলাম। নুসরাত বেদির উপর শুয়ে আছে। তার হাত পা বাঁধা। সে কাঁদছে। মা, সে আমাকে দেখে চিৎকার করে উঠল। আমি তার বাঁধন খুলতে শুরু করলাম। তুমি ঠিক আছো? কে তোমাকে এখানে নিয়ে এসেছে? ভাই, সে বলল। ভাই আমাকে এখানে নিয়ে এসেছে। রাকিব, আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। কিন্তু সে রাকিব ভাই নয়। সে কাঁদতে লাগল। তার চোখ অন্যরকম। কালো। আমি তার বাঁধন খুলে ফেললাম। তাকে জড়িয়ে ধরলাম। সব ঠিক হয়ে যাবে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারা ফিরে আসবে। নুসরাত বলল। তারা? আমি জিজ্ঞেস করলাম। কারা? রাকিব ভাই এবং অন্যরা, সে বলল। সব লোক কালো চোখ নিয়ে। আমি রাজীবের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে ভয়। চলো, আমরা এখান থেকে বেরিয়ে যাই। আমি বললাম। আমি নুসরাতকে কোলে নিলাম। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলাম। উপরে পৌঁছে আমরা দেখলাম যে দরজা বন্ধ। রাজীব দরজা ঠেলে খোলার চেষ্টা করল। এটা খুলছে না। কেউ বাইরে থেকে তালা দিয়েছে কি, সে বলল। আমরা আটকা পড়ে গেছি। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অন্য কোনো পথ আছে? রাজীব জিজ্ঞেস করল। আমি জানি না। আমি বললাম। হঠাৎ আমরা একটা শব্দ শুনলাম। মন্দিরের বাইরে থেকে। কারা যেন আসছে। অনেক লোক। তারা আসছে কি? নুসরাত ভয়ে কাঁপতে লাগল। আমরা দরজার কাছে গেলাম। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। বাইরে অনেক লোক। তাদের সবার চোখ কালো। এবং তাদের মাঝে রাকিব। রাকিব, আমি চিৎকার করে ডাকলাম। সে আমার দিকে তাকালো। তার চোখও কালো। তুমি কে? আমি জিজ্ঞেস করলাম। আমরা অনেক, সে বলল। এবং তার কণ্ঠস্বর ছিল রাকিবের নয়। আমরা এই দেহগুলো নিয়ন্ত্রণ করি। গিয়ে তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। আমরা মেয়েটিকে চাই। সে বলল। তার মধ্যে শক্তি আছে। আমরা তা চাই। কোন শক্তি? আমি জিজ্ঞেস করলাম। সে একটা সীমা। সে বলল। একটা সীমারেখা। সে দুই জগতের মাঝে সীমারেখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না। কি সীমারেখা? জীবিত এবং মৃত? সে বলল। সে দুই জগৎকে দেখতে পায়। আমরা তার শক্তি চাই। আমি নুসরাতের দিকে তাকালাম। তুমি কি দেখতে পাও, নুসরাত? নুসরাত কিছু বলল না। সে আমার পিছনে লুকিয়ে রইল। আমরা তাকে দেব না। আমি বললাম। তাহলে তোমরা মরবে কি? সে বলল। আমি দেখলাম যে লোকগুলো মন্দিরের দরজা ভাঙার চেষ্টা করছে। আমরা পিছিয়ে গেলাম। আমরা কি করব? রাজীব জিজ্ঞেস করল। আমি চারপাশে তাকালাম। কোনো পালানোর পথ নেই। আমরা আটকা পড়ে গেছি। মা, নুসরাত আমাকে ডাকল। কি মা? আমি তার দিকে তাকালাম। আমি তাদের দেখতে পাই। সে বলল। কাদের? ওপারের লোকদের। সে বলল। পৃথিবীর ওপারে যারা থাকে। আমি তাকে বিশ্বাস করতে পারছিলাম না। কি? আমি সবসময় তাদের দেখতে পাই। সে বলল। ভূত, প্রেত, আত্মা, যাই বলো। আমি তার দিকে তাকিয়ে রইলাম। নুসরাত কি সত্যি ভূত দেখতে পায়? তাই তারা তোমাকে চায়? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সে বলল। তারা আমার শক্তি চায়। কেন? তারা চায় এই জগতে আসতে। সে বলল। আমি দুই জগতের মাঝে দরজা খুলতে পারি। আমি তাকে জড়িয়ে ধরলাম। তোমার এই ক্ষমতা কবে থেকে আছে? জন্ম থেকে কি? সে বলল। আমি সবসময় তাদের দেখতে পাই। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার মেয়ে ভূত দেখতে পায়? এবং সে দুই জগতের মাঝে দরজা খুলতে পারে? এটা অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আমি যা দেখছি তাও অসম্ভব।
তুমি কি এটা করতে পারবে? আমি জিজ্ঞেস করলাম। কি? সে জিজ্ঞেস করল। তাদের থামাতে আমি বললাম। তোমার শক্তি ব্যবহার করে কি? নুসরাত ভয় পেয়ে গেল। আমি জানি না গু। তুমি চেষ্টা করতে পারো আমি বললাম। না হলে আমরা মরে যাব। বাইরে লোকগুলো দরজা ভাঙার চেষ্টা করছে। দরজা ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। আমি চেষ্টা করব নুসরাত বলল। সে আমার হাত থেকে ছাড়িয়ে নিল। সে মন্দিরের মাঝখানে গেল যেখানে সেই মূর্তি আছে। সে মূর্তির সামনে দাঁড়াল। তুমি কি করছো? আমি জিজ্ঞেস করলাম। আমি দরজা খুলছি সে বলল। কেন? আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তাহলে তো তারা ঢুকে আসবে। না, আমি অন্য দরজা খুলছি সে বলল। দরজা যেখানে তারা ফিরে যেতে পারে গি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। সে কি করতে যাচ্ছে? আমি রাজীবের দিকে তাকালাম। সেও কিছু বুঝতে পারছে না। নুসরাত মূর্তির সামনে হাঁটু গেড়ে বসল। সে কিছু বলতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম না সে কি বলছে। এটা কোনো ভাষা ছিল যা আমি কখনো শুনিনি। হঠাৎ মূর্তির চোখ জ্বলে উঠল। লাল আলো। আমি ভয়ে পিছিয়ে গেলাম। রাজীব আমাকে জড়িয়ে ধরল। কি হচ্ছে? সে জিজ্ঞেস করল। আমি জানি না আমি বললাম। নুসরাত তার মন্ত্রোচ্চারণ চালিয়ে গেল। হঠাৎ মন্দিরের মেঝে কাঁপতে শুরু করল। দেয়ালগুলো কাঁপতে লাগল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। দরজা ভেঙে গেল। লোকগুলো ভিতরে ঢুকতে শুরু করল। রাকিব সবার সামনে। তার চোখ এখনো কালো। থামাও তাকে, সে চিৎকার করে উঠল। কিন্তু কেউ তাকে থামাতে পারল না। হঠাৎ মন্দিরের মেঝে ফেটে গেল। একটা গর্ত তৈরি হল। গর্ত থেকে একটা আলো উঠল। একটা সবুজ আলো। নুসরাত! আমি চিৎকার করে উঠলাম। নুসরাত আমার দিকে তাকাল। ভয় পেজো না, মা। আমি তাদের ফেরত পাঠাচ্ছি যেখান থেকে তারা এসেছে গি। সবুজ আলো গর্ত থেকে উঠতে লাগল। সেটা লোকগুলোকে ঘিরে ধরল। তারা চিৎকার করতে লাগল। আলো তাদের গ্রাস করে ফেলল। তারা যেন আলোর মধ্যে দ্রবীভূত হয়ে গেল। নুসরাত! আমি আবার ডাকলাম। কিন্তু সে তার মন্ত্রোচ্চারণ চালিয়ে গেল। আলো রাকিবকে ঘিরে ধরল। সে চিৎকার করে উঠল। আলো তার ভিতরে ঢুকে গেল। সে মাটিতে পড়ে গেল। 1 মিনিট পর সব শান্ত হয়ে গেল। আলো নিভে গেল। গর্ত বন্ধ হয়ে গেল। লোকগুলো মাটিতে পড়ে আছে অচেতন। এবং মাঝখানে দাঁড়িয়ে আছে নুসরাত। নুসরাত! আমি তার কাছে ছুটে গেলাম। সে আমার দিকে তাকাল। তার চোখ স্বাভাবিক। সে একটা ক্লান্ত হাসি দিল। আমি তাদের ফেরত পাঠিয়ে দিয়েছি, মা, সে বলল। কাদের? ওপারের আত্মাদের, সে বলল। তারা এই লোকদের দেহ দখল করেছিল। আমি তাদের ফেরত পাঠিয়ে দিয়েছি। আমি তাকে জড়িয়ে ধরলাম। তুমি ঠিক আছো? হ্যাঁ, সে বলল। আমি ঠিক আছি। আমি রাকিবের দিকে তাকালাম।